সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এক্সপার্ট ইংলিশের আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার ইংরেজি অংশের প্রশ্ন সমাধান এবং বিশ্লেষণ। তো চলুন আমরা এই বিশ্লেষণে সরাসরি চলে যাই। কোশ্চেন নাম্বার 1 এবং 2 দুইটা প্রশ্ন এখানে আছে। এই কোশ্চেনটাকে আপনি আপনার জায়গা থেকে মডেল টেস্ট হিসাবে চিন্তা করে উত্তর করবেন। ধরে নেন এটা একটা মডেল টেস্ট। সো আজকে এই মডেল টেস্টে আপনি কয়টা কোশ্চেনের উত্তর দিতে পারছেন সঠিকভাবে সেটাও যাচাই হবে। ঠিক আছে, অন্তরের আশা, আহা কি নাম। আচ্ছা দেখেন, ইউরেকা, ইউরেকা শব্দটার মানে কি? ইউরেকা, ইউরেকা মিন্স। এরপরে 2 নাম্বার বলছে হু রোট দ্য ফ্যান্টাসি নোভেল হ্যারি পটার। নোবেল সিরিজ হ্যারি পটার কে লিখেছেন? কে লিখেছেন নোবেল সিরিজ বা নোবেল হ্যারি পটার? তাসের আলী শেয়ার করেছেন, আফরোজা। ওকে, দুইটা প্রশ্নের উত্তর দিব। এখন আপনাদের পালা, খুব ফাস্ট অ্যান্সার করে ফেলতে হবে, খুব ফাস্ট। সুজন বলছে ইউরেকা মানে কি? ইউরেকা এই শব্দটার মানে কি? ইউরেকা, ইউরেকা মানে হলো, দেখেন ইউরেকা নরমালি এইটা কোনো ইংরেজি ওয়ার্ড না, তারপরও এই প্রশ্নটা কেন করলো পরীক্ষকরা জানি না। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোশ্চেনের ভ্যারিয়েশন কিন্তু আসতেছে, কোশ্চেনের ভ্যারিয়েশন আসতেছে। এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি? একজন বলছেন 2 এর অ্যান্সার হচ্ছে সি, 1 এর অ্যান্সার হচ্ছে 1। ওকে, যারা এই ইউরেকা সম্পর্কে জানেন সেটা হলো হ্যাভ ফাউন্ড ইট। ইউরেকা মানে হলো খুঁজে পেয়েছি। এখন দেখেন এই যে আর্কিমিডিসের যে প্লবতার সূত্র, প্লবতা কি? প্লবতা মানে হচ্ছে পানির মধ্যে বা ভেসে থাকার যে একটা সূত্র। উনি বহুদিন ধরে চেষ্টা করছিলেন পানিকে কিভাবে কাজে লাগানো যায়। হঠাৎ করে উনি যখন গোসল করতে গেছেন তখন উনি বুঝতে পারলেন যে পানিতে চাইলেও নৌকা বা বড় বড় যানবাহন ভাসানো সম্ভব। সেইটাই সে যখন আবিষ্কার করতে পারলো তখনই সে সরাসরি গোসল রুম থেকে মানে উইদাউট ড্রেস বের হয়ে চলে আসলো আর বলল ইউরেকা, ইউরেকা মানে পেয়ে গেছি, পেয়ে গেছি। এই হলো সেই ইউরেকা। সো ইউরেকা মানে হচ্ছে কোনো কিছু খুঁজে পেয়ে যাওয়া বা হঠাৎ করে বুঝে যাওয়া, অনুসন্ধান করতে, ফাউন্ড, ফাউন্ড করে পাওয়া। এক কথায় হ্যাভ ফাউন্ড সামথিং, এটার নামই হচ্ছে ইউরেকা। 2 নম্বর হচ্ছে হু রোট দ্য ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার। হ্যারি পটার সিরিজ আমরা কিন্তু অনেকে জানি, এটা হলো জে.কে. রলিংস। তার মানে সাহিত্য থেকে একেবারে দেখেন এখন ইন্টারমিডিয়েট পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় কিন্তু এখান থেকে কোশ্চেন শুরু হয়ে গেছে। তার মানে আমাদেরকেও এই পার্টটা পড়তে হবে। হু রোট দ্য ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার। হ্যারি পটার কে লিখছে বলেন? জে.কে. রলিংস, জে.কে. রলিংস। ওকে, নেক্সট। 2টা কোশ্চেন, কার কয়টা হলো জানি না, আমরা যাচ্ছি পরেরটায়। 3 এবং 4, 3 নাম্বার 4 নাম্বার বলেন। ফারজানা 2 এর সি বলছেন, তরিকুল ইসলাম ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার। ওকে, গুড। অন্তরের আশা বি নাম্বার লিখছেন। হ্যাঁ, আমরা একটু ক্লাসটা যাদের সম্ভব হচ্ছে একটু শেয়ার করে দিবেন। আই স এ ম্যান ড্যাশ ইন দ্য রোড, আই স এ ম্যান ড্যাশ ইন দ্য রোড, 3 নাম্বারটা। আই স এ ম্যান ড্যাশ ইন দ্য রোড। লাবণী বলছেন হচ্ছে 2 এর সি অ্যান্সার। তাসের আলী বলছেন হচ্ছে 2 এর সি। ফারজানা, পিউলি, পিঙ্কি, জে.কে. রলিংস। আচ্ছা, এখন দেখেন আই স এ ম্যান ড্যাশ ইন দ্য রোড, এই কোশ্চেনটা কি অ্যান্সার হবে? এখানে আমরা একটা নিয়ম আপনাদেরকে একটু লিখে দিচ্ছি। এই স ভার্বের মতো যে ভার্বগুলো আছে, কিছু ভার্ব আছে যাদের পরে একটা অবজেক্ট থাকবে এবং এই অবজেক্টের পরে যদি শূন্যস্থান আসে তাহলে এই ভার্বের পজিশনটা হবে ভার্ব প্লাস আইএনজি। সো আমি সেই ভার্বের লিস্টটা একটু আপনাদেরকে একটু বলি 3 নাম্বার প্রশ্নের জন্য। ভার্বের লিস্টটা হচ্ছে, একটু কষ্ট করে লিখে নেবেন, সি, হিয়ার, ফিল, লাইক, স্মেল, স্টে। ও না, এতগুলো লেখার দরকার নেই। সি, হিয়ার, ফিল, লাইক, ওয়াচ, এই কটা লিখেন। সি, হিয়ার, ফিল, লাইক, স্মেল, ওয়াচ, এই কটা লিখলেই হবে। এই যে দেখেন সি, হিয়ার, ফিল, লাইক, স্মেল, ওয়াচ, এই ভার্বগুলোর পরে আমরা যদি কোনো অবজেক্ট পাই তারপরে যদি আমাদের শূন্যস্থান দেয় তখন আমরা ব্যবহার করব ভার্বের সাথে আইএনজি। আই মিন 3 এর আনসারটা হবে, 3 এর অ্যান্সারটা হবে, 3 এর অ্যান্সার স্ট্যান্ডিং। 3 এর অ্যান্সার কি? স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং হবে। আই স এ ম্যান স্ট্যান্ডিং ইন দ্য রোড, বাংলাটা হচ্ছে আমি রাস্তায় একজন দাঁড়িয়ে থাকা মানুষ দেখলাম। সো মানুষের অবস্থাটা কি? মানুষটা কোন অবস্থায় ছিল? স্ট্যান্ডিং অবস্থায় ছিল, স্ট্যান্ডিং অবস্থায় ছিল। 4 নম্বর, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং।
কারেক্ট স্পেলিং মানে কি, সঠিক বানান। দূষণ করা, এখানে একটা অ্যান্সার আছে, অনেকেই বলে দিয়েছেন। এ নাম্বার অ্যাডাল, এই অ্যাডাল্টার এইট, 3টা পার্ট করবেন। এটাকে বলা হয় হচ্ছে ডিভাইড রুল। মানে আমরা স্পেলিং শেখার জন্য আমাদের ফাউন্ডেশন কোর্সে একটা পেইড কোর্স চলে, সেখানে আমরা এই ডিভাইড রুল অ্যাপ্লাই করে বিভিন্ন স্পেলিংগুলোকে মনে রাখার কয়েকটা ক্লাস কিন্তু নিব বা নিয়ে থাকি ভোকাবুলারি অংশে। সো আপনারা এটা মনে রাখেন, অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট মানে হচ্ছে কোনো কিছু দূষণ করা বা দূষিত করা। ওকে, ক্লিয়ার? 3 নাম্বার। 4 নাম্বার, নেক্সট 5 নাম্বারটা, এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ রিলেটেড কোশ্চেন। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সরি, এটা হচ্ছে প্রভাবস রিলেটেড কোশ্চেনের মধ্যে পড়ে। মূলত এইটা হচ্ছে প্রভাবসটাকে ন্যারেট করা বা বিশ্লেষণ করে বের করা যে এইটার অর্থটা কি। বলেন কি হবে অ্যান্সার? শিল্পী, দাঁড়িয়ে, পিউলি, পিঙ্কি, অ্যাডাল্টারেট। ওকে, রাইট। 5 নাম্বারটা বলেন। 5, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, 5 নাম্বারটা কি হবে বলেন? 5 নম্বর প্রশ্ন, কাট ইউর কোট, তোমার কোট কেটে ফেলো, অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার কাপড় অনুসারে। এইটার বাংলাটা হচ্ছে তোমার আয় বুঝে ব্যয় করো, আয় বুঝে ব্যয় করো, যেমন আয় তেমন ব্যয় করো। কিন্তু বস্তুত প্রকৃতপক্ষে বর্তমান সময়ে এটা সম্ভব না। এই প্রবাদটা যথার্থই অতীত হয়ে গেছে, কারণ মানুষ এখন আয় না থাকলে ঋণ করে হলেও ব্যয় করে, আর তারাই জীবনে বিপদে পড়ে, যেমন আমি। আচ্ছা দেখেন, আমার আয় না থাকলেও কিন্তু ব্যয় ঠিকই আমি করি এবং ব্যয় বন্ধ থাকে না। এটা হচ্ছে আমার একটা সমস্যা, কেন যেন আমি এটা পারি না। তো যাই হোক, দুঃখজনক ম্যাটার। সো বলছে এখানে, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হবে ইউ শুড স্পেন্ড, তোমার ব্যয় করা উচিত, উইথিন ইউর মিনস। এই মিনস কথাটার মানে হলো উপায়, 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 এটার মানে হলো উপায়। তো তোমার উপায় অনুসারে তুমি ব্যয় করা উচিত, তোমার উপায় অনুসারে তোমার ব্যয় করা উচিত। তাহলে এটা অ্যান্সার হলো সি, এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার, এটার অ্যান্সার সি। ওকে, আর বাকিগুলো এটার সাথে মিলবে না, বাকিগুলো কোড শুড বি মেড, এটা একটা কোনো মিনিংয়ের মধ্যে পড়ে না। স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ, যত খুশি ব্যয় করো না। ইউ শুড মেক ইউর ওন ক্লোথস, এরকম কিছুও না। এটা অ্যান্সার সি, এটা সবাই বুঝতে পারবে, কোনো সমস্যা নেই, সহজ কোশ্চেন কিন্তু। 6 নাম্বার, আইডেন্টিফাই দ্য টেন্স, হি স্পিক্স ওয়েল, হি স্পিক্স ওয়েল। 6 নাম্বারটা, আইডেন্টিফাই দ্য টেন্স, টেন্স নির্ধারণ করতে হবে। শি স্পিক্স ওয়েল, 6 নাম্বারটা, শি স্পিক্স ওয়েল, এটার অ্যান্সার কি হবে? 6 নাম্বার, শি স্পিক্স ওয়েল। 6 নাম্বারটা বলেন, এটার অ্যান্সার কি হতে পারে? 6, 6 নাম্বারটা বলছে যে আইডেন্টিফাই দ্য টেন্স, হি স্পিক্স ওয়েল, একদম সহজ। প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম হলো সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস থাকতে পারে, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস থাকতে পারে, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ডট 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 যা থাকে। তো 6 এর অ্যান্সারটা বি নাম্বার, এটা সবাই পারবেন কারণ টেন্সে আপনারা একেবারে হাজি। 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কিল? স্কিল শব্দের সিনোনিম কি? স্কিল, স্কিল শব্দের সিনোনিম কি? স্কিল। 7 নাম্বারটা, স্কিল, স্কিল শব্দের সিনোনিম কি? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কিল? স্কিল শব্দের সিনোনিম কি? স্কিল। স্কিল মানে কি? স্কিল মানে হলো দক্ষ, খুবই সহজ, এইটার কোনো কোশ্চেন হলো। এখন সমস্যা হলো এখানে শব্দগুলো নিয়ে, ইনকম্পিটেন্স অদক্ষ, ইনএপ্টনেস, এই যে এপ্ট মানে হলো দক্ষ, আর এটার সাথে যখন ইনএপ্ট কথা হয় তাহলে অদক্ষ, এর সাথে নেস যোগ করে এটাকে করা হয়েছে নাউন, তার মানে এটা 3টা পার্ট। ইনএপ্টনেস অদক্ষতা, ক্রাফটম্যানশিপ, এই যে ক্রাফটম্যানশিপ এটা হচ্ছে দক্ষতা বা কারুশিল্প বা কোনো শিল্পে হাতের কাজে দক্ষ, এটা হচ্ছে ক্রাফটম্যানশিপ, মানে হস্ত কাজে সে দক্ষ, সেটা হচ্ছে ক্রাফটম্যানশিপ বা এটাকেই বলা হচ্ছে স্কিল।
আচ্ছা, ক্ল্যামজিনেস, এই ক্ল্যামজিনেস মানে অদক্ষতা। ক্ল্যামজিনেস মানে কি? অদক্ষতা। ক্ল্যামজিনেস মানে অদক্ষতা। তো 7 অ্যান্সারটা হচ্ছে এই ডি নাম্বার। 7 অ্যান্সার ডি। স্কিল মানে দক্ষ, ক্রাফটম্যানশিপ, ক্রাফটম্যানশিপ। 7 অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, সবাই সঠিক অ্যান্সার করেছেন। নেক্সট চলছে আজকে অনুষ্ঠিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান ইংরেজি অংশ। তো দীর্ঘদিন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা বন্ধ ছিল, আপনারা জানেন যে আবার এবছর থেকে ন্যাশনালের পরীক্ষা চালু হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে। এতে করে স্টুডেন্ট অন্তত পড়াশোনা করবে। মাহফুজুর রহমান মাহবুব, শি ইজ নট এ টিনেজার অ্যানিমোর, শি লুকস কোয়াইট। এই কোয়াইট কথাটার মানে কি? এখানে আপনাদের একটা জিনিস শেখাবো। কোয়াইট, কিউইউআইটি, এটার বাংলা কি? কিউইউআইইটি, এটার বাংলা কি? কিউইউআইটিই। এই কুইট, এটার বাংলা কি? এখানে কয়টা লিখলাম? 3টা, 4টা, 3টা। বলেন এই 3টা কোনটার কি মিনিং? কোনটার কি মিনিং সেটা কে বলতে পারবেন? দ্রুত বলেন তো। এই কুইট কথাটার মানে কি? এই কোয়াইট মানে কি? আর এই কুইট মানে কি? 3টা কিন্তু 3 রকম, খুবই গুরুত্বপূর্ণ 3টা শব্দ আপনাদের সামনে আমি লিখলাম। যেমন এই কোয়াইট মানে হলো শান্ত, লিখে নেবেন, খুব গুরুত্বপূর্ণ। যে শব্দটাকে আমরা অ্যাডজেটিভ হিসেবে চিনি, যেটা আসলে একটা অ্যাডজেটিভ। আর এই কোয়াইট হলো সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে, যেটা বাংলা হলো অ্যাডভার্ব, সম্পূর্ণরূপে। আর এই কুইট মানে হলো ত্যাগ করা। বলে না চাকরি থেকে কুইট করছে, এই হলো সেই কুইট। এই কুইটটা হলো ভার্ব। দ্রুত এই কথাটাকে একটু স্ক্রিনশট মারেন। দেখেন আমি যে জিনিসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে দেই, এই বিশ্লেষণগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, নিঃসন্দেহে যে কোনো পরীক্ষায় এই বিশ্লেষণগুলো থেকে কোশ্চেন কমন পাবেন। ইংরেজি আসলে কিছু না, 6 মাসের মতো পড়াশোনা করলে আপনি যে কোনো পরীক্ষাতে ফেস করার মতো অবস্থানটা হয়ে যাবে। আর আপনি ইংরেজি তো জাহাজ হবেন না, পৃথিবীর সকল ইংরেজি তো আপনার জানার দরকার নাই রে ভাই। আমার জবের জন্য যেটুকু লাগবে ওইটুকু আমি জানি, আমার এক্সামকে ফেস করার জন্য যা লাগবে তাই যথেষ্ট। অনেকে আছে পৃথিবীর সব পড়তে চান, তাদের জন্য ঝামেলা, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে কুইট মানে ত্যাগ করা, চাকরি থেকে কুইট করে। আর এই কোয়াইট মানে স্টপ, কোয়াইট মানে শান্ত থাকো, কোয়াইট, বি কোয়াইট, শান্ত থাকো, এটা হলো বি কোয়াইট। আর এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, যেটা হলো অ্যাডভার্ব ওয়ার্ডটা, নিজেই অ্যাডভার্ব ওয়ার্ড, ঠিক আছে? তো এখানে বলছে শি ইজ নট এ টিনেজার অ্যানিমোর, সে একজন টিনেজার মানে হচ্ছে এর বেশি কিছু না। শি লুকস কোয়াইট, তাকে দেখতে গ্রন আপ। এই গ্রন আপ কথাটার মানে কি? বাড়ন্ত মনে হচ্ছে, বাড়ন্ত। বাড়ন্ত মানে বড় হচ্ছে এমন, এরকমটা অর্থ দিচ্ছে। তার মানে হচ্ছে গ্রন আপ, মানে তার এখন প্রবৃদ্ধি হচ্ছে বা বয়স বাড়ছে, এরকমটা মনে হচ্ছে। সো 8-এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। 8-এর অ্যান্সার সি। ফারজানা ঠিক লিখেছেন, ওকে কমপ্লিট। 8 নম্বর লিখেছেন তো ব্যাখ্যাটা। এরপর আসেন পরের প্রশ্নে যাব আমরা। 9-10 বলেন, 9 এবং 10, 9-10, 9-10। 9 নম্বর বলছে আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক, ড্যাশ এ চাইনিজ বুক। আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক। 9 নম্বরটা, 9 নম্বর পিউলি পিঙ্কি গ্রন আপ বলেছেন, রাইট। 10 নম্বর আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট এ চাইনিজ বুক। এই কোশ্চেনটা নিয়ে অনেকের মধ্যে সমস্যা আছে। হি ইজ স্ট্রং ড্যাশ টু ক্যারি দ্য বার্ডেন। বলেন তাসের আলী 8-এর বলছেন হচ্ছে সি নাম্বার। 10-এর কি হবে? সাগরিকা বলছেন 9-এর হবে ফর। আচ্ছা আচ্ছা দেখি কি হয় অ্যান্সারটা। অ্যান্সার কি হয় একটু দেখি। আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর এ চাইনিজ বুক, তাই না? এটা মানে এইটার বাংলাটা আসলে কি বলেন তো? আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আমি হচ্ছে এইমাত্র তোমার বিজ্ঞাপন দেখেছি ফর এ চাইনিজ বুক, মানে একটা চাইনিজ বইয়ের জন্য, চাইনিজ বইয়ের জন্য তোমার একটা বিজ্ঞাপন দেখেছি। সো এটা অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। আর এইদিকে 10-এর অ্যান্সারটা হচ্ছে হলো
হি ইজ স্ট্রং ইনাফ মানে সে যথেষ্ট শক্তিশালী, টু ক্যারি দ্য বার্ডেন বোঝা বা ভার বহন করার মতো সে যথেষ্ট শক্তিশালী। সো এটা অ্যান্সার হবে হলো 3 নাম্বার, ইনাফ। হি ইজ স্ট্রং ইনাফ, হি ইজ স্ট্রং ইনাফ। তো দেখেন এইখানে কিন্তু আপনি আর কোনো শব্দই ব্যবহার করলে অর্থগতভাবেই মিলছে না, মানে বাক্যটাই আপনি পড়তে পারবেন না। সো এই কোশ্চেনটা মানে ইন্টারমিডিয়েট পাস করা স্টুডেন্টের জন্য তো অনেকটা সহজের মতোই কিন্তু ছিল। মলি ইসলাম, লাবণী, 10-এর সি, 10-এর সি, 9-এর অ্যান্সার হচ্ছে ফর। ওকে, নেক্সট 11 নাম্বার, এটা একটু পড়েন। লম্বা কোশ্চেন, কঠিন না। 11 নাম্বারটা একটু লম্বা কোশ্চেন হতে পারে, বাট অত কঠিন কোশ্চেন না। বলছে ইন এলিজাবেথান পোয়েট্রি হোয়াট ইজ দ্য টার্ম ফর এ 40 লাইন পোয়েম উইথ এ স্পেসিফিক রাইম স্কিম অ্যান্ড স্ট্রাকচার। মানে বড় একটা কোশ্চেন, কিন্তু আসলে ভিতরগত বিষয় এখানে কোনো বড় কিছু নাই। বলি আমরা 11 নাম্বারটা কি হতে পারে। 11 নাম্বারটা রয় বিস্ত্রী আসেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে। এটা একদমই সহজ একটা কোশ্চেন। মানে এখানে বলছে 14 লাইন্স যে পোয়েমটা, যেই পোয়েমে উইথ এ স্পেসিফিক রাইম থাকে এবং একটা স্ট্রাকচার থাকে, সে অ্যান্সারটা হচ্ছে সনেট। এটা একদম সহজ, কিন্তু জাস্ট রিডিং পড়াটাই হচ্ছে অনেক স্টুডেন্টের জন্য এটা হঠাৎ করে একটা কঠিন কঠিন মনে হতে পারে। পরীক্ষার হলে বললেই পারতো 14 লাইনের কবিতাকে কি বলে, সনেট বলে, কিন্তু সেই কথাটাকে জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, আর কিচ্ছু না। নেক্সট 12 নাম্বার, টু কিপ ওয়ান্স স্কুল ইজ অ্যান ইডিয়ম উইচ মিন্স। 12 নাম্বারটা বলেন। চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষার ইংরেজি অংশের সমাধান আমরা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করতেছি কোন কোন অধ্যায় থেকে কোশ্চেনগুলো হচ্ছে। তাহলে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে কোশ্চেন পাওয়া যাচ্ছে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। টু কিপ ওয়ান্স স্কুল ইজ অ্যান ইডিয়ম হুইচ মিন্স, এটা মানে কি? টু কিপ রাখা, ওয়ান স্কুল একজনকে শান্ত রাখা। তো শান্ত রাখা এটা তো একদমই সহজ কোশ্চেন। অ্যান্সার হচ্ছে টু রিমেইন কাম মানে শান্ত থাকা। ওয়াচ কেয়ারফুলি, স্টাডি টুগেদার, স্টে অ্যাওয়ে, এরকম কিছু না। অ্যান্সার হচ্ছে টু রিমেইন কাম মানে শান্ত থাকা। 12 অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ওকে, 13-14 কি হবে? 13 নাম্বার, 14 নাম্বার। আমরা কি আরেকটু শেয়ার করার সুযোগ আছে কিনা কারো? যদি থাকে একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন। কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো যদি কেউ রিভিশনে না রাখে, আমার মনে হয় না সে ভালো কিছু করতে পারবে। আমাদের এই ফ্রি ক্লাসটা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান আপনাদের জন্য এরকম করে শুধু রাত 10টায় এত জীবন প্রাণ দিয়ে দেয় না। এরপর দেখেন ফারজানা বলছেন হচ্ছে বি নাম্বার, ডি নাম্বার, তুমি ঠিক আছে। 13 নাম্বার বলছে যে হ্যাভ ইউ এভার, এই যে এই কোশ্চেনটা বহুবার আসছে, হ্যাভ ইউ এভার ড্যাশ টু ঢাকা। কেন যে এই কোশ্চেনটা আসে বলেন? এইটা আছে স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব প্রয়োজন হয়, এই জন্য এটা বারবার আসে। হ্যাভ ইউ এভার এর সাথে এই যে হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস লাগে ভি3, সো কখনোই আইএনজি হচ্ছে না, কখনো এই ওয়েন্ট হচ্ছে না। এখন বিন হবে না গান হবে, এইটা নিয়ে একটা সমস্যা আছে। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা মানে তুমি কি কখনো ঢাকা গিয়েছো? আর এখন প্রশ্ন হলো গান কখন হয়? যে ইউ হ্যাভ, যদি এরকম বলেন হি হ্যাজ গান ঢাকা, এই কথার মানে হলো সে ঢাকা গেছে তো গেছে আর আসে নাই, সে গেছে তো গেছে আর আসে নাই, এটা হলো গান শব্দের অর্থ। আর বিন মানে হলো গেছে কিন্তু আবার সে বাড়িতে বউ রেখে গেছে, বউয়ের জন্য ফেরত আসছে। তো এইরকমটা তখন মিনিং দিবে যে তার মানে সে তখন আপনার সামনে থাকবে। বিশেষ করে এই যে ইউ শব্দটা, যে এই ইউ দেখলে বুঝবেন যে সে আপনার সামনে আছে। তার মানে হলো হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা মানে তুমি কি কখনো ঢাকা গিয়েছো, এর মানে বোঝাচ্ছে গিয়ে আবার চলে আসছো। চলেই যদি না আসতো তাহলে তো সামনাসামনি প্রশ্ন করতে পারতো না। শব্দটা বুঝতে পারছেন তো? সো এই জন্য এই কোশ্চেনটা যেহেতু এখন আসা শুরু হচ্ছে বা আসতেছে, তাহলে কোনো এক সময় দেখবেন এখানে সাবজেক্টটা পরিবর্তন করে দিতে পারে, তখন কিন্তু সতর্ক থাকবেন যে বিন টু না হয়ে প্রয়োজন অনুযায়ী আবার প্রয়োজনের খাতিরে গান টু হতে বা গন টু হতে পারে, খেয়াল রাখবেন। 14 হু রোট দ্য পোয়েম দ্য গিফট অফ দ্য ম্যাজাই। এই যে গিফট অফ দ্য ম্যাজাই এটা কে লিখছিল? খুবই সহজ, গিফট অফ দ্য ম্যাজাই লিখছিল ও হেনরি।
14 অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, 14 অ্যান্সার বি হবে। মলি ইসলাম, মাহফুজুর রহমান মাহবুব বলেন 14 অ্যান্সার হবে বি নাম্বার। ওকে নেক্সট 15 16 বলেন, 15 16 15 16 15 নাম্বার এবং 16 নাম্বার কি হবে? 15 16 15 16 লামিয়া বলছেন 14 বি, রাইট। নাম্বার 15 নাম্বার বলছে উই স্টাডি অ্যান্ড আই টু, উই স্টাডি অ্যান্ড আই টু। 15 নাম্বার উই স্টাডি উইথ অ্যান আই টু। ওই উইথ অ্যান আই টু কথাটার মানে হচ্ছে কোনো কিছুর প্রতি নজর রাখা, কোনো কিছুর প্রতি নজর রাখা। তো উই স্টাডি আমরা অধ্যয়ন করি উইথ অ্যান আই টু বিল্ড আওয়ার ক্যারিয়ার, মানে আমাদের ক্যারিয়ার তৈরি করার জন্য আমরা কি করি? স্টাডি করি বা অধ্যয়ন করি। সো 15 অ্যান্সারটা হচ্ছে ক্যারিয়ার তৈরির উদ্দেশ্য অধ্যয়ন করি, বিল্ড 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 হবে বিল্ড। 16 দ্য বাসেস আর নেভার অন টাইম, এটা একটা ট্যাগ কোশ্চেন আসছে, পৃথিবীর দুনিয়ার সোজা ট্যাগ কোশ্চেন আসছে। 16 নাম্বার 16 15 অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, 15 অ্যান্সার ডি, বিল্ড হবে এখানে। হ্যাঁ, ইস্টাবলিশ স্থাপন করা না, বরং এখানে বিল্ড শব্দের দুমুখী নিয়ম আছে। বিল্ড মানে নির্মাণ করা, এখন সেটা অবস্তুগত বিষয়ের ক্ষেত্রেও হতে পারে, বস্তুগত বিষয়ের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, আচ্ছা 16 এর অ্যান্সার কি হবে? ফারজানা ভুল করছিলেন, 16 এর অ্যান্সার হবে এ নাম্বার, মানে আর দে। 16 এর অ্যান্সার হবে আর দে। কেন? কারণ এই বাক্যে অলরেডি নেভার আছে। সো ট্যাগ কোশ্চেনে নেভার থাকলে আমরা ওই পাশে আর নাবোধক নেব না, হাবোধক হবে। তো হাবোধক কিন্তু দুইটা আছে, একটা আর দে, একটা ওয়ার দে। তো যেহেতু এখানে আর আছে, নিঃসন্দেহে আর দে। এখন কেউ যদি মনে করেন দে কিভাবে আসলো, এই বাসেস শব্দ প্লুরাল, আর প্লুরাল যে কোনো নাউনের প্রোনাউন হিসেবে দে আসতে পারে। প্লুরাল নাউনটা ব্যক্তি হোক আর বস্তু হোক, এখানে বাস্তব বস্তুবাচক। তারপরেও আবার ভয় পায়েন না যে দে হলো কি করে। দে কখনো ব্যক্তিবাচকের জন্যই হবে এমনটা না, দে কোনো ব্যক্তিবাচক হিসাবে যে এটা কেনা সম্পত্তি তা না। দে শব্দটা পৃথিবীর ব্যক্তি, বস্তু, প্রাণী, ইতর যা আছে সব কিছুর প্লুরাল নাউনের পরিবর্তে বসে। যেমন আপনি যদি বলেন ডগস, ডগসের প্রোনাউন হলো দে। শুধু ডগ, এইটার প্রোনাউন হচ্ছে ইট। সো পার্থক্যটা মনে যেন থাকে। যে কোনো প্লুরাল নাউন, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, মানুষ হোক, যাই হোক, তার প্রোনাউন হিসাবে দে বসানো যাবে এবং বসাতে হবে, আর কোনো বিকল্প নাই। নেক্সট 17 ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স, তুমি কি গুরুত্ব জানো ড্যাশ ক্লিন ওয়াটার। ঠিক আছে, ড্যাশ ক্লিন ওয়াটার। মাহবুব হোসাইন 15 নম্বরটা আরেকবার দেখবেন। ওকে দেখাচ্ছি, এটা একটু শেষ করেন। 17 নম্বরটা শেষ করেন। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার, তুমি কি গুরুত্ব জানো পরিষ্কার পানির। র বা এর, র বা এর অর্থে, র বা এর অর্থে আমরা জানি হচ্ছে অফ বসে। অফ সমান সমান হচ্ছে র বা এর অর্থ দেয়। তাহলে এখানে কিন্তু বাংলাটা ওইরকমটাই অর্থ দিচ্ছে। 17 নাম্বার ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স, অফ হবে এখানে, অফ হবে, অফ ইম্পর্টেন্স অফ, গুরুত্ব জানো কিসের, অফ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানির গুরুত্ব জানো। এটা কিন্তু ড্রিঙ্কিং হবে না, ড্রিঙ্কিং হওয়ার কোনো যুক্তি নেই, কারণ ড্রিঙ্কিং যদি এখানে অর্থ দেন মিনিং মিললে না। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি পান করা। তো আপনি তখন ড্রিঙ্কিং দিলেন, এখানে একটা প্রিপোজিশনের আশ্রয় লাগবে, কিন্তু প্রিপোজিশনের আশ্রয় নাই, যে কারণে আপনি এই নাম্বারটা দিতে পারতেছেন না। ঠিক আছে, তো আর বাকিগুলো তো হচ্ছে না, ফর না, ইজো না। অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার 17। আচ্ছা, একজন একটু 15 নাম্বারটা বিকল্প দেখতে চাইছিলেন। 15 উই স্টাডি উইথ অ্যান আই টু বিল্ড হবে। এই যে বিল্ড, টু হচ্ছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বিল্ড হবে, স্টাবলিশ হবে না, এটা বিল্ড হবে। হ্যাঁ, আচ্ছা 18 19 আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 18 19 20 এই তিনটা কোশ্চেন হলেই শেষ। দেখি শেষ দিকে মোমিন শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। যারা ক্লাসে আসেন, আমরা জানি যে প্রতিদিন রাত 10টায় আমাদের সাথে আপনাদের ক্লাস থাকে, চলে আসবেন। আচ্ছা, মাহবুব বলছেন হচ্ছে জানা মতে আপনার সাথে উইথ অ্যান আই টু হবে না।
উইথ অ্যান আই টু এর ক্ষেত্রে হলো এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। এইটা হচ্ছে মূলত উইথ অ্যান আই, এইটা হচ্ছে ফ্রেজ, উইথ অ্যান আই এটা হলো ফ্রেজ, আর টু হচ্ছে এক্সট্রা ওই বিল্ডের সামনে আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, তারপরও আপনি প্রশ্ন তুলেছেন, আমি একবার হয়তো ক্লাস শেষে দেখব, যদি কোনো কারেকশন আসে আমি আপনাদেরকে জানাবো। 18 নম্বর, ইট ইজ রেইনিং আউটসাইড ইউনিট, বাইরে বৃষ্টি হচ্ছে। সব এক্সপার্ট বই থেকে কমন, হুবহু এক্সপার্ট বই, মানে আপনি এ টু জেড এক্সপার্ট বইটার আপনাদেরকে হেল্প করবে যে কোনো পরীক্ষার জন্য, সাথে রাখবেন, পড়বেন। ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, ইউ নিড ড্যাশ অ্যান্ড আমব্রেলা, আপনার একটা ছাতি দরকার, ছাতা দরকার। এখন এই 19 নাম্বারটা দেখতেছি যে একটু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যান্সার চলে আসছে 19 নাম্বারটা। সো এটা একটু কনফিউশন কোশ্চেন আছে অনেকেরই, তো আমি এটা একটু কনফিউশন ছেড়ে দিচ্ছি। সো 19 কেউ মনে করছেন এ নাম্বার, কেউ মনে করছেন সি নাম্বার, দেখি আপনাদের কার কোনটা মনে হচ্ছে। 19 নাম্বারটা পিউলি পিঙ্কি বলছেন টু ব্রিং, একজন বলছেন হচ্ছে 19 হচ্ছে ব্রিং। আচ্ছা 19 নাম্বারটা বলেন দেখি আপনাদের মতের সাথে মিলে কিনা, আগে একটু ভুল করেন তারপরে দেখা যাক। মাহফুজুর রহমান, মাহবুব আছেন, মিজানুর রহমান আছেন আমাদের সাথে। 18 নাম্বারটা, 18 এই যে রাকফিনা বলছেন হচ্ছে সি নাম্বার, আবার কেউ বলছেন এ নাম্বার। আচ্ছা তাহলে 18 নাম্বারটা কি হবে একটু জানার বিষয়। দেখেন বস্তুত গ্রামাটিক্যালি আপনি এই নিড ভার্ব আর দ্বিমুখী আচরণ আমরা জানি। নিড হচ্ছে নিজেই মেইন ভার্ব হতে পারে, আবার এটা নিজে হচ্ছে মডাল ভার্ব হতে পারে, মডাল ভার্ব হতে পারে। এখন আপনি যদি এটাকে মেইন ভার্ব হিসাবে নেন তাহলে এটার অ্যান্সার হচ্ছে টু ব্রিং, আর যদি এটাকে মডাল ভার্ব হিসাবে নেন তাহলে এটার অ্যান্সার হচ্ছে ব্রিং। এখন বাংলা অর্থের ক্ষেত্রেও কোনো রকম পার্থক্য নাই যে আপনি এটার অর্থ কী হবে, কোনো রকম পার্থক্য নাই। বাট এখন একটা হিসাব আসছে যে আধুনিক যুগ আর হচ্ছে মডার্ন গ্রামার, এই টাইপের কিছু কথা আপনারা শুনেন না যে মডার্ন ব্যাকরণ অনুযায়ী কী হবে, এই জায়গাতেই হচ্ছে মূল কথা। নিড শব্দটাকে মডার্ন ব্যাকরণ অনুযায়ী এটাকে আর মডাল ভার্বের দিকে রাখে নাই, এটাকে সরাসরি মেইন ভার্বের দিকেই ট্রিট করেছে। যদি মেইন ভার্বের দিকে ট্রিট করে তাহলে আপনি বলেন অ্যান্সারটা কোনটাকে প্রাধান্য দিবেন, অ্যান্সার হচ্ছে টু ব্রিং। এইটা হলো মডার্ন ব্যাকরণের রুলস অনুযায়ী আমরা মনে রাখবো, সেটা হচ্ছে নিড শব্দটাকে এখন সর্বোচ্চ পরিমাণে মেইন ভার্ব হিসাবে প্রাধান্য দেওয়া হয়। আমি আবার বলছি, নিড শব্দটাকে মেইন ভার্ব হিসাবে প্রাধান্য দেওয়া হয় মডার্ন ব্যাকরণ অনুযায়ী। দ্যাটস ওয়াই এটা যদি মেইন ভার্ব হয়, একটা মেইন ভার্বের পরে আরেকটা মেইন ভার্ব একা বসতে পারে না। দ্যাটস ওয়াই সি কে তারা ভুল ধরেছেন, উত্তর করা হচ্ছে এ নাম্বার। এখন এইটা আমরা অ্যান্সার করে দিলাম, কিন্তু প্রকৃতপক্ষে পরীক্ষার হলে যারা প্রশ্নটা করেছেন তারাও আমাদের এইটার সাথে একাত্মতা প্রকাশ করবে 99% শিওর দিতে পারি, 1%-এর হিসাব বাদ। তাহলে মনে থাকবে 18 অ্যান্সারটা হচ্ছে টু ব্রিং। এটা কনফিউশন ক্রিয়েশন করবেন না, যদি টু ব্রিং না থাকতো আমরা নিঃসন্দেহে ব্রিংকে দিতে পারতাম। তাহলে এক কথায় বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে এ অথবা সি। আমরা এ কে দিব আগে প্রাধান্য, এ না থাকলে আমরা অ্যান্সার করব সি। মনে থাকবে, এটা নিয়ে আর কিন্তু ঝামেলা পাকাবেন না। নেক্সট 19 নাম্বার, হি টার্নড ড্যাশ মাই প্রপোজাল, সে আমার প্রপোজালকে কিছু একটা করলো। এখন এই টার্নড মানে কি, টার্নড, হি টার্নড ড্যাশ মাই প্রপোজাল, সে আমার প্রপোজালকে কি করলো, টার্ন আপ, টার্ন বাই, টার্ন ইনটু, নাকি হচ্ছে প্রত্যাখ্যান করা অর্থে এখানে হবে হলো টার্নের সাথে ডাউন। হি টার্নড ডাউন মাই প্রপোজাল, মানে সে আমার প্রপোজালকে প্রত্যাখ্যান করলো, প্রত্যাখ্যান করলো। এটা অ্যান্সার হচ্ছে টার্নের সাথে ডাউন হবে, হি টার্নড ডাউন, টার্নড ডাউন। কমপ্লিট 18-19। এবং আজকের আলোচনায় শেষ প্রশ্ন 20 নাম্বারটা, এই কোশ্চেনটা পরীক্ষায় ভুল আছে বলে আমরা অনেক শিক্ষকই এর সাথে একমত পোষণ করেছেন। এই কোশ্চেনটা ভুল, তবে ভুল থাকা সত্ত্বেও যদি পরীক্ষক উত্তর নিতে চান বা নিয়ে থাকেন তাহলে কি অ্যান্সারটা নেবেন সেইটা একটু জানা দরকার। বলেন 20 নাম্বারটা আপনাদের মতে কি অ্যান্সার হবে, 20 নাম্বারটা আপনাদের মতে কি অ্যান্সার হবে 20? যদিও এটাকে ভুল বলা হচ্ছে, খাদিজা খাতুন, পিউলি, টার্ন ডাউন, আগেরটা বলেছেন। 20 নাম্বার, দে ওয়ার এক্সাম্পলড দ্য পেনাল্টি। আচ্ছা এইখানে খুবই এক্সাম্পল শব্দটাকে খুবই নেগলেক্ট করা হচ্ছে, কারণ এক্সাম্পল শব্দটা এই জায়গাতে বসার সাধারণত যোগ্য না।
কিন্তু তারপরেও যদি আমরা এই কোশ্চেনটাকে অ্যান্সার করতে যাই, কি অ্যান্সার করব? মলি, ফারজানা বলছেন অলরেডি 20-এর এ নাম্বার, তাসের আলী বলছেন 19-এর 1। আচ্ছা দেখেন এখানে কাহিনীটা হচ্ছে, যদি এরকম হয়, ধরেন আপনাকে এই যে ক্লাসের মধ্যে এরকম হয় না যে 10 জন বেয়াদবি করছে, স্যার কি করলো, একটা স্টুডেন্টকে শাস্তি দিল, পেনাল্টি দিল, তো স্যার একজনকে শাস্তি দিল, তো একজনকে শাস্তি দিল আর বাকি সবাইকে দেখালো যে ওই যে দেখো তার কি অবস্থা হয়েছে। তার মানে ওইটা হচ্ছে উদাহরণ হিসাবে মাঝে মাঝে বললো, মনে নাই অমুক দিন অমুককে কি করেছি, তোমরা আজকে বেয়াদবি করতেছো। তার মানে কি, একজনকে শাস্তি দিলাম, সেই শাস্তিটাকে উদাহরণস্বরূপ আমরা অন্যের কাছে উপস্থাপন করলাম। ঘটনাটা যদি এমন হয় তাহলে এই সেন্টেন্সটা ঠিক। সেটা হলো দে ওয়ার এক্সাম্পল, তারা উদাহরণ হিসাবে আছে। কিসের উদাহরণ হিসাবে আছে? অফ দ্য পেনাল্টি, শাস্তির। তারা শাস্তির উদাহরণ হিসাবে আছে, তারা শাস্তির উদাহরণ হিসাবে আছে। সো এই কোশ্চেনটাকেই যদি আমরা সঠিকভাবে নিতে যাই, ওটা কিন্তু ভুলভাবে ভুল ব্যাখ্যা দিলাম। আর সঠিক উত্তরটা হবে এরকম, দে ওয়ার মেড অ্যান এক্সাম্পল অফ ফর দ্য পেনাল্টি। এইখানে অফ এবং ফর দুইটাই থাকবে। মূল প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম, এই কোশ্চেনটা হচ্ছে 100% কারেক্ট, এই বাক্যটা, এটার সাথে এটার পার্থক্য আছে। সো এটা হবে এরকম যে দে ওয়ার মেড অ্যান এক্সাম্পল অফ, এই যে মেড অ্যান এক্সাম্পল অফ মানে কাউকে উদাহরণ হিসাবে রাখা, এইটুক হলো একটা ফ্রেজ। মেড অ্যান এক্সাম্পল অফ এইটুক একটা ফ্রেজ। ফর দ্য পেনাল্টি, শাস্তির জন্য, তারা শাস্তির জন্য তাদেরকে উদাহরণ হিসাবে দেখানো হয়েছিল বা রাখা হয়েছিল বা তৈরি করা হয়েছিল। এইটা হলো মূল বাক্য, এইটা মূলত সঠিক সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা ভুল আসছে পরীক্ষায়। এখন ভুলভাবে যদি উত্তর করতে যান তাহলে উত্তরের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে সি নাম্বার। যদি কোনোভাবে সি না থাকতো তাহলে আমরা প্রাধান্য দিতে পারতাম এ নাম্বার। তাহলে এখানে প্রথম প্রাধান্য সি, সি না থাকলে এ। সি দিলে বিষয়টা হবে যে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে দেয়ার এক্সাম্পল, তাদেরকে উদাহরণ করা হয়েছে কিসের সম্পর্কে, বা তাদেরকে দৃষ্টান্ত করা হয়েছে কিসের? অফ দ্য পেনাল্টি, শাস্তির। শাস্তির জন্য না, শাস্তির, শাস্তি বিষয়ের, রবায়ের। কিন্তু এটাকে ভুলবেন না, বিষয়টা আমি যেভাবে ব্যাখ্যা করলাম মাথায় রাখবেন। তাহলে প্রথম প্রাধান্য সি। আর একটা সমস্যা কি জানেন, রিসেন্ট সময় দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো যেগুলো তৈরি হয় এগুলোই আবার বিভিন্ন পরীক্ষায় হুবহু কপি পেস্টে চলে আসে। এই জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই জটিল টাইপের বা একটু হেজিটেশন টাইপের কোশ্চেনগুলোকে নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা আজকের কোশ্চেনের বিশ্লেষণ। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখছেন, ইউটিউবের প্রচুর পরিমাণে শেয়ার করার চেষ্টা করেন, নিজেরা তো কমেন্ট করবেনই। সো আল্লাহ হাফেজ এই অংশ থেকে।